ডিএ পাওয়াটা সরকারি কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে এবং সেই অধিকারটা নিশ্চিত করতে হবে সর্বভারতীয় ক্ষেত্রে যে সূচক সেই অনুযায়ী। এখানে কোনো অস্পষ্টতার জায়গা রাখেনি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছিল, কিন্তু তৎসত্ত্বেও পুরনো সরকার যে ধন্দ্ব তৈরি করে গেছিলেন, এখনকার যারা সরকারে এসেছেন তারাও সেই ধন্দ্বের দিকেই যাচ্ছেন। কারণ মামলাকারীরা এখনও মামলা তোলেননি, তারা সুপ্রিম কোর্টে গেছিলেন এবং সুপ্রিম কোর্টে যাবার পরে যেটা জানা গেল যে রাজ্য সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা দিয়ে দেবে, কিন্তু যে সূচক তারা নির্ধারণ করেছে সরকারি কর্মচারী সংগঠনগুলো বলছে সেই সূচকটা রাজ্য সরকারের একেবারে নিজস্ব মনোগত একটা সূচক। কমপ্লায়েন্স রিপোর্টিং কর্মী বান্ধব বলে মানে ঘোষণা করা মুখ্যমন্ত্রী যে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠালেন, সেখানে বললেন যে 100% নিউট্রালাইজেশন নয়, 85% নিউট্রালাইজেশনের সুযোগ তাদের দেওয়া। পূর্বতন সরকার, আগের সরকার 100% নিউট্রালাইজেশনের কথা বলে আমাদের প্রাপ্যের থেকে 57% টাকা কম দিয়েছেন যারা পেয়েছেন, যেটুকু পেয়েছে। এই সরকার সেই 100% নিউট্রালাইজেশন থেকে কমিয়ে 85% করছেন, মানে প্রাপ্যটা আরো কমে যাবে। যারা পেয়েছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে। দ্বিতীয় বিষয়, আগের সরকার বলেছিলেন 2026-এর 31শে ডিসেম্বরের মধ্যে তারা সমস্তটা মিটিয়ে দেবেন। এই সরকার বললেন 2028 সাল। 3 নম্বর হচ্ছে, আগের সরকার তাদের কমপ্লায়েন্স রিপোর্টে কিন্তু কোথাও গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা যে এই রায়ের আওতার বাইরে, এরকম কোনো কথা কিন্তু আগের সরকার তাদের কমপ্লায়েন্স রিপোর্টে সুপ্রিম কোর্টে দাখিল করেননি এবং একটা আদেশনামা করে দিয়েছিলেন। যদিও সেই আদেশনামা মোতাবেক বকেয়া ডিএ গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা পাননি, কিন্তু একটা সরকারি আদেশনামা বার করেছিলেন যাতে তাদের জন্য এই প্রক্রিয়াটা শুরু করার কথা বলা ছিল। বর্তমান সরকার কমপ্লায়েন্স রিপোর্টে বললেন যে এরা আদৌ, অর্থাৎ গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত কর্মীরা আদৌ এই বকেয়া ডিএ এপ্রিল থেকে 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার আওতায় এরা নেই। এদেরকে এই রায় কার্যকর করার আওতা থেকে বাদ দিন। তাহলে আপনারা এবার ভাবুন, আগের সরকার তো চরম কর্মী বিদ্বেষী ছিলেন, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে বর্তমান সরকারের এই কমপ্লায়েন্স রিপোর্টে তাদের বক্তব্যের সূত্রে আপনি কি এই কথা, মানে আমি যদি বলি এটাকে কি আপনি কোনোভাবে যুক্তি দিয়ে খণ্ডন করতে পারবেন যে আগের সরকারের থেকে এই সরকার কর্মী বিদ্বেষের প্রদর্শনে আরো বেশি কর্মী বিদ্বেষী? এবারে আসুন, মুখ্যমন্ত্রী বললেন যে আমি আগের সরকার কিছু দিয়ে গিয়েছিলেন, আমি কিছু দিয়েছি, দিয়ে 12,000 কোটি টাকার মতো খরচ হয়েছে, সবাই পেয়ে গেছে, সব বকেয়া দিয়ে দিয়েছে। অথচ এখন কেএমসি এলাকার যে সরকারি ব্যাংক থেকে যে পেনশনাররা পেনশন নেন, সরকারি পেনশনার, তাদের অধিকাংশ পান। গত 14ই আগস্ট প্রভাত কুমার মিশ্র মশাই তিনি আমাদের একটি তালিকা দিয়েছিলেন ব্যাংক ধরে ধরে, 7টি ব্যাংকের, যে এই ব্যাংকের এই পরিমাণ রিলিজ করা হয়েছে। সেই সংখ্যাটা আমরা সমাজ মাধ্যমে পোস্ট করে দিয়েছি। ওটা আমাদের তথ্য নয়, ওটা সরাসরি প্রভাত কুমার মিশ্র, এসিএস ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট, আমাদের দিয়েছেন, হোয়াটসঅ্যাপে দিয়েছেন, তার রেকর্ড রয়েছে। কিন্তু আমরা বাস্তবে দেখছি যে কলকাতার কেএমসি এলাকার পেনশনার তারা কিন্তু বেশিরভাগই পাননি। 7,500 লোককে দিয়ে দেওয়া হলো, অথচ তার কোনো মানে খবর আমরা পাচ্ছি না। এই পেনশনাররা বলছেন না যে আমরা পেয়েছি, এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। তার মানে এই তথ্যটা কতটা সত্য এটা নিয়েও আমাদের সন্দেহ আছে।
সরকারি কর্মচারীদের মধ্যে ওয়ার্ক চার্জ কর্মচারী তারা পাননি, যারা ডিএ পান, ডিএ গেটিং কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা পাননি, ডেলি রেটেড যে কর্মচারী যারা ডিএ বাড়ার সঙ্গে সঙ্গে যাদের ডেলি ওয়েজ বাড়ে, এবারও যে 20% অর্ডার হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখবেন, এই 20% অর্ডারেও কিন্তু ডেলি রেটেড কর্মীদের ক্ষেত্রে 121 টাকা মজুরি বৃদ্ধির কথা বলা আছে। অর্থাৎ সরকার নিজেরাই স্বীকার করে নিয়েছে যে ডিএ বাড়ার সঙ্গে সঙ্গে এই ডেলি রেটেড কর্মচারীদের কিন্তু ডেলি ওয়েজটা বাড়ে, তাহলে তারাও এই বকেয়া ডিএটার পাওয়ার যোগ্য, তারা কেউ পাননি। আবার ধরুন ট্রেজারি বেশ কিছু কর্মচারী পেনশনার, তাদের নাম পোর্টালে নেই, তারা পাননি। 16 থেকে 19 যাদের দেওয়া হয়েছে প্রথম লপ্তে পূর্বতন সরকারের সময়ে, তার দ্বিতীয় যে কিস্তিটা 8 থেকে 19 কর্মচারীরা পাননি। অথচ মুখ্যমন্ত্রী বলছেন সবাইকে দিয়ে দিয়েছি এবং 12,000 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে এই সরকার তো কন্টিনিউইং বডি। আজকে বিজেপি দল হিসেবে শাসক দল, আগে তৃণমূল দল হিসেবে শাসক দল ছিল, তার মানে বিজেপি বা তৃণমূল সরকার নয়, সরকার হচ্ছে কনস্টিটিউশনাল নেভার এন্ডিং কন্টিনিউয়াস বডি অ্যান্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা গভর্নমেন্ট অফ বিজেপি বা গভর্নমেন্ট অফ তৃণমূল বা গভর্নমেন্ট অফ লেফট ফ্রন্ট নয়। তাহলে এই সরকার সুপ্রিম কোর্টে মামলা যাওয়ার প্রথম দিকেই একটা তালিকা দিয়েছিলেন, সেই তালিকায় তারা বলেছিলেন যে হেডিংটা ছিল যে এস্টিমেটেড ইম্প্যাক্ট অন ইম্পিং অর্ডার, অর্থাৎ কোর্ট যে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট 2022 সালের 20 মে এবং 2018 সালের 31 আগস্ট, সেই রায় কার্যকর করতে গেলে 31/12/2015 পর্যন্ত সরকারের 41,770 কোটি টাকা খরচ হবে। 31/12/2015 অবধি কেন? যে পঞ্চম রাজ্য বেতন কমিশনের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে 31/12/2015। সুপ্রিম কোর্ট সঙ্গত কারণেই রায় দিয়েছেন যে 31/12/2019 পর্যন্ত দিতে হবে, অর্থাৎ আরো 4 বছরের এরিয়া। এটা যোগ করলে 41,770 কোটি 95 লক্ষ টাকার থেকে আরো একটু বেশি হবে, আরো বেশ কিছুটা বেশি হবে। সরকার বলছেন যে 11,000 কোটি টাকা 12,000 কোটি টাকা দিয়ে আমি সব মিটিয়ে দিচ্ছি। তাহলে সরকার যদি সব মিটিয়ে দেন, তাহলে সরকারি যে হিসেব সুপ্রিম কোর্টে দিয়েছেন সেখানে তো মিলছে না। তাহলে বাকি টাকাটা কি সরকার ভুল হিসেব করে দিয়েছিলেন? সেটা যদি দিয়ে থাকেন সেটাও তো অপরাধ, তাহলে তো তার তদন্ত করা দরকার। শুধু তাই নয়, রাজ্য সরকারি সুপ্রিম কোর্টে ওই দ্বিতীয় বা তৃতীয় শুনানিতে একদম এই হেডে পরিষ্কার ওই তালিকার 3 নম্বর কলমে বলা ছিল যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনস এর এমপ্লয়ীদের জন্য এই এস্টিমেটেড খরচ, অর্থাৎ গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা যে এই মামলার রায় কার্যকর হওয়ার ক্ষেত্রে তারা যে যোগ্য, তারা যে পাবেন, এটা সরকারই স্বীকার করে নিয়েছেন, আমাদের কথা বাদ নেই। তাহলে আজকে সরকার কিভাবে কমপ্লায়েন্স রিপোর্টে দাবি করছেন যে তাদেরকে রায় কার্যকর করার আওতার বাইরে রাখা হোক? এসিএস ইন চার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট গত 14ই আগস্ট আমি তাকে সুনির্দিষ্টভাবে প্রশ্ন করেছিলাম যে আপনি মুখে বলছেন যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনস এর কর্মরত কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী, তাদেরকে এই বকেয়া ডিএর টাকা বা ডিআরএস রিলিফের টাকা সরকার দেবে। সরকার তাদের প্রতি ভীষণ তাদের বিবেচনা করছে, তাদের কথা ভাবছে এবং আমরা এই নিয়ে অনেক মিটিং করছি। তাহলে আমি তাকে প্রশ্ন করেছিলাম, যদি আপনারা তাদের দেন বলে সিদ্ধান্ত নিয়ে থাকেন, খুব ভালো কথা, তাহলে বাজেটে তার সংস্থান নেই কেন? টাকাটা আপনারা কোথা থেকে দেবেন? না, পরবর্তীকালে আমরা বাজেটে এই টাকা সংস্থান করবো, ভালো কথা। দ্বিতীয় প্রশ্ন আমি তাকে করেছিলাম
যে এই সুপ্রিম কোর্টের রায় কিন্তু একদম স্পেসিফিক্যালি রূপা 2009-এর সময়কালের মধ্যেই সীমিত। 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2019-এর বাইরে এই রায়ের কিন্তু কোনো প্রভাব নেই। এবং পরবর্তীকালে যদি এই নিয়ে কোনো মামলা হয় তখন এই মামলার রায়কে প্রেসিডেন্ট হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু এইটা ষষ্ঠ বা সপ্তম বা অষ্টম রাজ্য বেতন কমিশনের সুপারিশের ক্ষেত্রে বা সেই সংক্রান্ত সংশ্লিষ্ট রোপার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। তাহলে আপনারা আইনি অধিকার হিসেবে এই রায়ের আওতায় থাকা হিসেবে তাদেরকে যদি টাকাটা দেন, আপনাদের টাকা খরচ হবে। আবার যদি তাদের আইনের আওতার বাইরে রেখে আইনি অধিকার না হিসেবে আপনাদের ভলিটেশন হিসেবে দেন, তাহলেও আপনাদের টাকাটা খরচ হবে। তাহলে সরকারের লাভটা কোথায়? যে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করছেন যে তাদের এই রায় কার্যকর করার আওতার বাইরে রাখা হোক, সরকারের লাভটা কোথায়? সরকার তো যুক্তিহীনভাবে কোনো কাজ করবে না। সরকারের কাজ করার পেছনে তো একটা জাস্টিফিকেশন থাকবে, একটা যুক্তি থাকবে। আপনি যুক্তিটা আমাকে বলুন। আপনি টাকাটা খরচ করবেন, আইনি অধিকার হিসেবে টাকাটা তাদের দিলে আপনাকে 1 পয়সা বেশি দিতে হবে না, বা পরবর্তীকালে দাবি হিসেবে এটা উঠে আসবে না। কারণ এই রোপা 2009-এর কার্যকালীন মেয়াদেই এই রায়ের মেয়াদ শেষ। অর্থাৎ এর পরের ক্ষেত্রে কিন্তু এআইসিপিআই মেনে দিয়ে দিতে হবে, এটা কিন্তু কোনো আইনি অধিকার থাকছে না। তাহলে আপনার আইনি অধিকার হিসেবে দিতে আপনার আপত্তি কোথায়? কেন আপনি এই রায়ে কার্যকর করার আওতা থেকে তাদের বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করছেন? তার কোনো উত্তর কিন্তু উনি দিতে পারেননি। আপনার কি মনে হয় এর এটা উত্তরটা কি? আমাদের কাছে এটা কারণটা কি উত্তরটা হতে সোজা পারে? কথা। সরকারের যদি দেয়ার সদিচ্ছা থাকতো, সরকার 1 নম্বর বাজেটে সংস্থান রাখতেন। 2 নম্বর, আগের সরকার কিন্তু কোনোভাবে তাদের এই রায়ের আওতাভুক্ত নন এমন কোনো বিষয় কিন্তু কমপ্লায়েন্স রিপোর্টে দেননি। এখন এই কথাটা বললি আমাকে আবার তৃণমূলী বলে পিঠে ছাপ মেরে দেবে, মহা মুশকিল।